ডার্ক একটা দিন, পলাশির যুদ্ধ। ওই দিন মীর মদন তো গোলন্দাজ বাহিনীর প্রধান, ওনার মৃত্যুটা খুব ঘায়েল করে দিয়েছিল। নবাব তো তখন কোনটা উনি বুঝতে পারছিলেন, এবং এটা সবাই বলে যে ওনার এত ছোট বয়স, উনি বুঝতেই পারলেন না যে মির্জাফর ওনার সঙ্গে বেইমানি করবেন। উনি বুঝতে পেরেছিলেন মির্জাফর বেইমানি করবে, তাই তো তাকে দায়িত্ব দিয়েছিল। আমি যদি চোরকে বলি তুমি দেখো তো বাবা আমার ব্যাগে 5,000 টাকা আছে, তুমি যেন মানে কেউ যেন না নেয়, আমি তো চাইবো। তখনও যদি চোর 5,000 টাকা নিয়ে চলে যায় তাহলে তো মুশকিল। মির্জাফর তো পুরো সেটিংয়ের মধ্যে ঢুকে গেছে, ওনারও তো কিছু করার নেই। আর মির্জাফরের যথেষ্ট বয়স হয়েছে তখন, মানে আলিবর্দিকার সমসাময়িক না। তো এই রকম সময়ে উনি ডেকে পাঠালেন মির্জাফরকে, এবং মির্জাফর আসার পরে উনি মাথার যে তাজ পাগড়ি সেটা খুলে ওনাকে বললেন যে তুমি এটা সম্মান রক্ষা করো, দাদু হয়তো আফটারঅল। তো বললো যে ঠিক আছে, তুমি আজকের যুদ্ধ বন্ধ করে দাও, সবাই খুব ক্লান্ত, কাল সকালে আমার নির্দেশে যুদ্ধ শুরু হবে। এবং যেহেতু ওরা 3,000, এরা 50-60,000, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করা যায় না। তুমি যদি 50-60,000কে ইনঅ্যাক্টিভ করে রাখো তাহলে তার ফল আলাদা হবে, আর তুমি যদি একটু নড়াচড়া করো তাহলে ওই 3,000টা গুঁড়িয়ে যায়। কারণ ওখানে যাকে পেয়েছিল ওরা এনে সৈন্যবাহিনীতে যোগ করেছিল, ওরা কেউ প্রফেশনালও ছিল না। মির্জাফর কী করলেন, এখান থেকে বেরিয়েই ক্লাইভের টেন্টে চিঠি পাঠালেন যে নবাব হেল্পলেস, অ্যাটাক। ততক্ষণে প্ল্যান করে এদের গোলাবারুদ ভেজানো হয়ে গেছে। নবাব কী করলেন, কিন্তু বলা হয় যে সেদিন বৃষ্টি হয়েছিল। গোলাবারুদ ভিজিয়ে দিয়েছে, তো সেটাই তো বললাম, ভেজানো হয়ে গেছে, মানে ভিজিয়ে দিয়েছে আর কি। ওই বৃষ্টির জলে ঢাকা চাপা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করেনি। নবাব বুঝতে পারলেন, তখন মোহনলাল খুব মাপের মানুষ ছিলেন। মোহনলাল যথেষ্ট সুবিধা নিয়েছেন সিরাজদৌল্লার থেকে। সিরাজদৌল্লা গোটা জীবনে সবাই কিন্তু তার থেকে সুবিধাই নিয়ে গেছে শেষ দিন অবধি। এবার উনি তখন কী করলেন, উটের পিঠে চেপে মুর্শিদাবাদে ফিরে এলেন। মুর্শিদাবাদে ততক্ষণ এরা খবরটা রটিয়ে দিয়েছে, কারণ ঘসের বেগম ছিল যে, এরা সবাই ছিল। তো তখন এদের যারা লোকজন তারা মোটামুটি খবরটা রটিয়ে দিয়েছে যে হয়ে গেছে যা হওয়ার, কারণ এরা প্ল্যান করাই ছিল যে যুদ্ধ হবে না। তখন নবাব এসে, এবার নবাব কী করলেন, তার যে শ্বশুর ছিলেন যিনি, মানে প্রথম স্ত্রীর যিনি বাবা, তার সঙ্গে যোগাযোগ করলেন। তিনিও তাকে হেল্প করলেন না, কারণ তুমি বুঝতে পারছেন যে এদের কোর্টে বলটা পুরো চলে গিয়েছে, ঠিক আছে। তো তিনি তখন হেল্পলেস হয়ে সেই রাত্রিবেলা, 24 তারিখের কথা বলছি, 24 তারিখ তার স্ত্রী লুৎফানিসা বেগম, ছোটো মেয়ে উম্মাতি জোহরা এবং কিছু দাসদাসী নিয়ে তিনি হিরাজিল প্রাসাদ ত্যাগ করলেন। ওটা যে তার চিরকালের মতো ত্যাগ করা হলো, উনি কিন্তু এটা বুঝতে পারেননি। উনি গেছিলেন যে এবার আমাকে ফরাসিদের সাথে চুক্তি করতেই হবে, কারণ সবার দাঁত নখ বেরিয়ে গেছে। এতদিন সবাই ঢাকা চাপা দিয়ে, সেই মুহূর্তে বাকি। হ্যাঁ, না ওরা করতো না, ওরা কোনোদিনই বেইমানিটা করেনি। ওদেরকে ঢাকতে গিয়েও নবাব সিরাজের অনেক বিপদ হয়েছে, ওদেরকে বাঁচাতে গিয়ে এদের হাত থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের হাত থেকে। তো উনি তখন গেলেন, এবং এখান থেকে লোকজন তো জলপথে উনি গেলেন। জলপথে উনি গিয়ে বুঝতেই পেরেছিল যে উনি জলপথে যাবেন, কারণ নওয়ারা মহলের দায়িত্ব যেহেতু উনি ছিলেন, ওনার যে জলপথটা খুব মুখস্থ এটা বুঝতে এদের কারোর বাকি ছিল না। আর স্থলপথে যাওয়ার অনেক বেশি রিস্ক ছিল, তার জন্য জলপথে নবাব সিরাজ গেলেন, এবং সেটা তিনি রাজমহলের কাছাকাছি কিছুদিনের মধ্যেই ধরা পড়ে গেলেন। এবার হলো গল্পটা, গোটা মুর্শিদাবাদে তখন মোটামুটি এদের অত্যাচার শুরু হয়ে গেছে, এই ফ্যামিলিটার। এদিকে যারা যারা ছিলেন এই পুরো গ্রুপটা, এই জগৎ শেঠের গ্রুপ, উমিচাঁদকে তো পাগলই বানিয়ে দিয়েছে, ঠকিয়ে দিয়েছে, খালি খাতায় ছুঁই করে নিয়েছে। এবার পুরো গ্রুপটার মধ্যে কি হলো, এরা বুঝতে শুরু করলো যে ভুল হাতে পড়ে গেছে। কারণ মির্জাফর এতটা ডেঞ্জারাস নন, মিরন খুব ডেঞ্জারাস। মানে ইউনিক পদ্ধতিতে মানুষকে মারতে জানতেন তিনি, ভীষণ নৃশংস ছিলেন। হ্যাঁ, মানে ওটা শিল্প ছিল যে শৈল্পিক মার্ডার, তো উনি করতেন সেটা। ওনার কাছে বক্সারের যুদ্ধের সময় যখন ওনার ডেড বডি পাওয়া যায়, 100 কতজনের লিস্ট পাওয়া গেছিলো যাদের ওনার মারার পরিকল্পনা ছিল, তারা বেঁচে গেছে মিরনের মৃত্যুর ফলে। তো পুরোটাই এই এদের আর কিছু করার নেই, এরা তখন বুঝতে পারছে না কী করবে, এটা চুপ, মানে পুরো এই রাজবল্লভ গুটিয়ে গেছে, সবাই চুপ। সিরাজদৌল্লাকে আনা হলো, রাখা হলো মির্জাফরের বাড়িতেই রাখা হলো। আর যেটা হিরাজিলের ঠিক অপোজিটে, ওটা ল্যান্ডমার্ক তো হিরাজিলের, যে জাফরাগঞ্জ প্রাসাদের বিপরীতে রাখা হলো।
এই যে বাড়াবাড়ি করে বলা হয় প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, কিচ্ছু উনি চাননি। উনি ভেবেছিলেন হয়তো আমাকে বাঁচিয়ে রাখবে। আর বাঁচিয়ে রাখা মানে সিরাজদৌল্লাকে, সেটা কিন্তু ব্যাপার আছে। কারণ এখন তো সবাইকে চিনে গেছেন। এখন উনি মুক্তি পাওয়া মানে কিন্তু আর মুশকিল, এদের কারোর টেকা মুশকিল। হয়তো তিনি কাউকে মারবেন না, সবাইকে বন্দি করে রেখে দেবেন। সিরাজদৌল্লা তো কাউকে মারার পক্ষপাতী কখনোই করেননি, কখনোই করেননি। কিন্তু তাকে তো হত্যা করা হয় প্রচণ্ড নৃশংসভাবে, মানে সেটারও হয়তো দরকার ছিল না। করেছে মানে ওটা হচ্ছে দীর্ঘদিনের একটা মানে আমরা কেন নবাব সিরাজদৌল্লা হতে পারিনি? ছোটবেলা থেকে মিরনরা তো দেখেছে নবাব সিরাজদৌল্লার কিন্তু বড় মিরন নিজে তো হওয়াটা। করলো না, মোহাম্মদী বেগকে ডেকে না, আনলো। নিজে হাতে তো করলো না, কারণ ওর সামনে দাঁড়াতে পারবে না বলে। আর মোহাম্মদী বেগকে তো এই শর্তটাই দেওয়া হয়েছিল, নয় তুমি থাকবে, নয় তুমি ওকে মারো, নয়তো তুমিও থাকবে না। নিজের প্রাণটা তো প্রিয় না, সবার কাছে নিজের প্রাণ প্রিয়। তো মোহাম্মদী বেগ তারই পরিবারে প্রতিপালিত। নবাব সিরাজের মা তার বিয়ে দিয়েছেন। ওটা আরো অনেক বড় বিশ্বাসঘাতকতা মনে হয় না তোমার কোথাও? বিশ্বাসঘাতকতার মানে কি বলতো, এক্সে বারকার এক নিদর্শন আছে ওই সময়টা। কাকে ছেড়ে কাকে ধরি, কাকে ছেড়ে কাকে বলি, এইরকম একটা ব্যাপার। কে কার থেকে বড় বিশ্বাসঘাতক, এইরকম একটা। এবং সবাই মিলে দাবি করে আমরা কেউ বিশ্বাসঘাতক নই, নবাব সিরাজদৌল্লা চরিত্রহীন। কেন, চরিত্র সংস্কার করার জন্য পলাশির যুদ্ধ হয়েছিল নাকি? আচ্ছা হলো তো, মেরে দেওয়া হলো, তারপর গল্পটা আমার জানার দরকার আছে। তারপর কি হলো বাংলার? কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলো? না, এই পার্টগুলো তো আমরা অবশ্যই যাব। আমি তাও তোমার কাছ থেকে শুনতে চাইবো যে নবাবের জীবনের শেষ রাত খুব ক্রুশিয়াল একটা রাত। হ্যাঁ, ওটা মানে বোধহয় শুধু ওনার জন্য নয়, ওনার পুরো পরিবারের জন্য। একদম। ওনাকে যখন মানে আচমকাই তো ঘরে ঢোকা হয়, উনি হয়তো নামাজটাও করতে পারেননি ঠিক করে বা এরকম একটা সময়তে, এবং বুঝতে দেওয়া হয়নি। মানে উনি যখন এসে ঢোকে তখন বুঝতে পেরেছিলেন হয়তো যে খুব চেনা লোক, একটু সন্দেহ হয়েছিল যে এই গভীর রাতে আমার কাছে কেন। কারণ তিনি আর কাউকে তিনি বিশ্বাসই করতেন না কাউকে। কারণ শেষ গত 1 বছর তিনি যেখানে যেতেন সবাইকে সঙ্গে নিয়ে যেতেন। মির্জাফর সবাই, কলকাতায় আসছেন সবাই আসছে সঙ্গে, যেখানে যাচ্ছেন সবাই যাচ্ছে। তো সেক্ষেত্রে ওই দিনও ওনার নিশ্চয়ই মনে হয়েছিল যে কেন, আর বুঝতে দেয়নি নিমেষের মধ্যে। উনি মারা যাওয়ার পর কি সত্যি সত্যি তার পরিবারের সবাইকে, ম্যাক্সিমাম মানুষকে সে রাতেই হত্যা করা হয়? সেটা একটা বিষয়, তার সঙ্গে যারা দেখা করতে এসেছিল, কারণ অতগুলো সমাধি খোশবাগে, এবং সেটা তো রিউমার হতে পারে না। কয়েকটা সমাধি তো আমি তোমাকে আগেও বলেছি যে সেই সময়কার নয়, অনেক পরের। কিন্তু সবাইকে মেরে ফেলা কখনোই হয়নি। যাদেরকে রাখা হয়েছিল, নবাব সিরাজের পরিবারের পরবর্তী বংশধররা সুলতান ব্যবহার করতেন, তারা ভয়ে সেই সুলতান উপাধিটা তুলে দেয়।